21 এপ্রিল 1526 পানিপথের বিশাল প্রান্তর। একদিকে দিল্লি সালতানাতের 1 লক্ষ সুসজ্জিত সৈন্য আর 1000টি ভয়ঙ্কর যুদ্ধহস্তী। সিংহাসনে বসে আছেন লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। অন্যদিকে মাত্র 12,000 সৈন্যের এক ছোট দল, যার নেতৃত্বে আছেন এক যাযাবর তৈমুরি শাহজাদা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সবাই ভেবেছিল 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষের মহাসাগরকে হারানো অসম্ভব, কিন্তু বাবরের কাছে এমন এক গোপন অস্ত্র ছিল যা হিন্দুস্তান আগে কখনো দেখেনি, তোপখানা বা বারুদ। আজ আমরা জানব সেই মহাকাব্যিক যুদ্ধের আসল সত্য, যা হিন্দুস্তানের বুকে মুঘল সাম্রাজ্যের ভিত গড়ে দিয়েছিল। নামটি ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন তৈমুর লংয়ের বংশধর এবং চেঙ্গিস খানের উত্তরসূরি। কিন্তু 1483 সালে ফরগানায় যখন তার জন্ম হয়, তখন তিনি ছিলেন এক রাজ্যহীন শাহজাদা। মাত্র 12 বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি সিংহাসন পান, কিন্তু সাথে পান চারপাশের চরম শত্রুতা। সমরকন্দ তার স্বপ্নের শহর ছিল। তিনি 2 বার এটি জয় করেন, আবার 2 বারই তা হাতছাড়া হয়। উজবেকরা তাকে নিজের জন্মভূমি ফরগানা থেকেও তাড়িয়ে দেয়। 1504 সালে 21 বছর বয়সী বাবর সব হারিয়েও দমে যাননি। তিনি তার চাচার কাছ থেকে কাবুল ছিনিয়ে নেন। কাবুলে বসেই তিনি স্বপ্ন দেখেন এক বিশাল সাম্রাজ্যের, যার নাম হিন্দুস্তান। বাবর তার আত্মজীবনী বাবর নামাতে লিখেছিলেন, হিন্দুস্তান এক বিশাল দেশ, যেখানে সোনা, রূপা আর অঢেল সম্পদ রয়েছে, কিন্তু সেখানকার বাদশাহ দুর্বল। দিল্লির সিংহাসনে তখন ইব্রাহিম লোদি, যিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং অহংকারী। তিনি নিজের আমির ও উমরাহদের অপমান করতেন এবং শুলে চড়াতেন। দরবারে ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল। ঠিক এই সময় পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি এবং ইব্রাহিম লোদির চাচা আলাম খান বাবরকে হিন্দুস্তানে আসার আমন্ত্রণ জানান। তারা চেয়েছিলেন বাবর এসে ইব্রাহিম লোদিকে সরিয়ে দিক। বাবর বুঝতে পারলেন এটি কেবল লুটপাটের সুযোগ নয়, এটি হিন্দুস্তানে স্থায়ীভাবে রাজত্ব করার সুবর্ণ সুযোগ। 1525 সালের ডিসেম্বরে বাবর সিন্ধু নদ পার হলেন। তার সাথে ছিল মাত্র 12,000 অভিজ্ঞ যোদ্ধা, যাদের মধ্যে ছিল তুর্কি অশ্বারোহী, পারস্যের বন্দুকধারী আর আফগান যোদ্ধা। কিন্তু সবথেকে বড় আকর্ষণ ছিল 20 থেকে 24টি অটোমান ঘরানার কামান। বাবর তার বাহিনীকে 2টি বিশেষ যুদ্ধরীতি শিখিয়েছিলেন। প্রথমটি হল তুলুগমা, সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করে 4 দিক থেকে শত্রুকে ঘিরে ফেলা। আর দ্বিতীয়টি হল আরাবা পদ্ধতি, 700টি গরুর গাড়িকে চামড়ার ফিতা দিয়ে বেঁধে একটি চলন্ত দুর্গের মতো দেওয়াল তৈরি করা, যার আড়াল থেকে বন্দুক ও কামান চালানো যায়। 12 এপ্রিল 1526 বাবর পানিপথে পৌঁছে তার অবস্থান সুদৃঢ় করলেন। 20 এপ্রিল ইব্রাহিম লোদি তার বিশাল বাহিনী নিয়ে সেখানে হাজির হলেন। 21 এপ্রিল সকালে যুদ্ধ শুরু হল। লোদি ভেবেছিলেন সংখ্যাধিক্য দিয়ে তিনি বাবরকে পিষে ফেলবেন, কিন্তু লোদির সৈন্যরা যখনই বাবরের প্রতিরক্ষা ব্যূহের কাছে পৌঁছল, বুম, কামানের বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। হিন্দুস্তানি সৈন্যরা, আর বিশেষ করে লোদির হাতিগুলো, আগে কখনো কামানের শব্দ শোনেনি। আতঙ্কে হাতিগুলো দিকবিদিক জ্ঞান হারিয়ে উল্টো নিজেদের সৈন্যবাহিনীকেই পিষতে শুরু করল। ঠিক তখনই বাবর তার অশ্বারোহী বাহিনীকে তুলুগমা কৌশলে লোদির 2 পাশ থেকে এবং পেছন থেকে আক্রমণের নির্দেশ দিলেন। লোদির 1 লক্ষ সৈন্য এক ছোট জায়গায় আটকা পড়ে ধ্বংসস্তূপে পরিণত হল। যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে, ইব্রাহিম লোদি পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বীরের মতো লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
15 থেকে 20,000 সৈন্য নিহত হওয়ার পর সুলতান ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারালেন। তার মৃত্যুর সাথে সাথে দিল্লি সালতানাতের সমাপ্তি ঘটল। বাবর জয়ী হয়ে দ্রুত দিল্লি ও আগ্রা দখল করলেন। 27 এপ্রিল দিল্লির জামে মসজিদে নিজের নামে খুতবা পাঠ করালেন এবং নিজেকে হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করলেন। শুরু হল মুঘল সাম্রাজ্যের সেই সোনালী যুগ, যা আকবর, শাহজাহান আর আওরঙ্গজেবের হাত ধরে বিশ্ব শাসন করেছিল। পানিপথের প্রথম যুদ্ধ কেবল একটি তলোয়ারের লড়াই ছিল না, এটি ছিল প্রযুক্তির কাছে সংখ্যার পরাজয়। বাবর প্রমাণ করেছিলেন যে বড় সৈন্যদল নয়, বরং সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তি ইতিহাস পরিবর্তন করতে পারে। বাবর নিজের জন্মভূমি হারিয়েছিলেন ঠিকই, কিন্তু তার অটল সংকল্প তাকে এক বিশাল সাম্রাজ্যের মালিক করে দিয়েছিল। আজ মুঘল স্থাপত্য আর ইতিহাসের যে নিদর্শন আমরা দেখি, তার সবটুকুই শুরু হয়েছিল পানিপথের সেই 12,000 বীরের হাত ধরে।